ভূত বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। ঘরটি 2019 সালের কলকাতার উপকণ্ঠে অবস্থিত একটি পুরনো হাসপাতাল। হাসপাতালে প্রায় 100 বছরের পুরনো। বহু চিকিৎসক, নার্স আর কর্মচারী বছরের পর বছর ধরে এখানে কাজ করছে। কিন্তু হাসপাতালের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল পিছনের সেই পুরনো মর্গ। স্থানীয় লোকেরা একে ডাকত লাশ কাটা ঘর, কারণ বহু বছর ধরে এখানেই পোস্টমর্টেম করা হয়। এই হাসপাতাল নতুন মর্গ সহকারী হিসাবে চাকরি পায় অর্ণব। বয়স প্রায় 28। অর্ণব ভূত প্রেতে বিশ্বাস করতো না, তার কাছে সব কিছুই ছিল বিজ্ঞান। চাকরির প্রথম দিনেই এক বৃদ্ধ নিরাপত্তারক্ষী বলল, বাবা, একটা কথা মনে রাখবে। অর্ণব হেসে বলল, জি চাকা। বৃদ্ধ নিচু গলায় বলল, রাত 3টার পর যদি এই মর্গের ভেতর থেকে কেউ দরজা নক করে, কোনো অবস্থাতেই দরজা খুলবে না। অর্ণব হেসে ফেলল, ভেতরে যদি মানুষ থাকে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, তখন ভেতরে মানুষ থাকে না। এই কথা শুনে আশেপাশের কয়েকজন কর্মচারী চুপ করে গেল। অর্ণব ভাবল সবই কুসংস্কার। রাত 11টার দিকে একটি দুর্ঘটনায় মৃতদেহ আসে। মাঝবয়সী এক ব্যক্তি, সড়ক দুর্ঘটনায় মৃত্যু। পোস্টমর্টেম হবে সকালে, তাই মৃতদেহটি রাখা হলো কোল্ড চেম্বারে 2য় নম্বরে। সব কাজ শেষ করে ডাক্তার চলে গেলেন। রাতের দায়িত্ব রইল অর্ণব, আর বাইরে সেই বৃদ্ধ কাঠ। ঘড়িতে তখন রাত 1টা। পুরো হাসপাতাল অস্বাভাবিক নীরব। শুধু দূরে কোথাও অক্সিজেন মেশিনের শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাক। হঠাৎ মর্গের ভেতর থেকে ধাতব ট্রে পড়ে যাওয়ার একটি বিকট আওয়াজ, টং। অর্ণব দৌড়ে গেল। ভেতরে ঢুকে দেখে সব ট্রে ঠিকঠাক, কিছুই পড়ে নেই। সে চারপাশে টর্চ মারল, কেউ নেই। ঠিক তখনই কোল্ড চেম্বারের দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। কি? অর্ণব এগিয়ে গেল, দেখল 2য় নম্বর টলিতে রাখা মৃতদেহের মুখে ঢাকা সাদা কাপড়টা মেঝেতে পড়ে আছে। সে অবাক হয়ে কাপড়টা আবার মুখের উপর দিয়ে দিল। ভাবল হয়তো ঠিক মতো ঢাকা ছিল না, কিন্তু ফিরে আসতেই পেছন থেকে যেন খুব আস্তে বলল, শুনছেন? অর্ণব মুহূর্তে থেমে গেল। ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। পুরো ঘর ফাঁকা। তার বুকের ভেতর প্রথমবারের মতো এমন একটা অস্বস্তি কাজ করতে লাগলো। ঠিক তখনই মর্গের লাইট একবারে জ্বলে আবার নিভে গেল। তারপর পুরো ঘর অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড, আবার আলো জ্বলে উঠতেই অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। যে মৃতদেহটা কিছুক্ষণ আগে 2য় টলিতে ছিল, এটা এখন 3য় টলিতে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। অসম্ভব। সে দৌড়ে কাছে গেল। মৃতদেহ ঠিকই আছে, কিন্তু ট্যাগ নম্বর বদলে গেছে। এখন সেখানে লেখা 3 নম্বর। অর্ণব কাপা হাতে রেজিস্টার খুলল। রেজিস্টারে পরিষ্কার লেখা 2য় নম্বর। তাহলে টলিটা বদলালো কে? সে দ্রুত বাইরে বেরিয়ে এলো, গার্ডকে সব বলল। বৃদ্ধ গম্ভীর মুখে বলল, আমি তোকে আগেই বলেছিলাম, এখানে সব কিছু নিজের জায়গায় থাকে না। অর্ণব বিরক্ত হয়ে বলল, কেউ নিশ্চয়ই মজা করছে। বৃদ্ধ শুধু বলল, আজ রাতটা শেষ হোক, তারপর বুঝবি। রাত 2:30। হঠাৎ পুরো হাসপাতালে বিদ্যুৎ চলে গেল। জেনারেটর চালু হতে সময় লাগবে। চারদিকে শুধু অন্ধকার। অর্ণব হাতে টর্চ নিয়ে মর্গের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সে দেখল সামনে সাদা আপ্রাণ পরা একজন ডাক্তার দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না। ডাক্তার ধীরে ধীরে মর্গের দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। অর্ণব চিৎকার করল, স্যার। কোনো উত্তর নেই। সে পেছন পেছন ঢুকল, কিন্তু ভেতরে কেউ নেই। পুরো ঘর ফাঁকা, শুধু ঠান্ডা বাতাস আর একটা অদ্ভুত গন্ধ, যেন পুরো রক্তের গন্ধ। হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল দেয়ালের ওপর। সেখানের ভেজা রক্ত দিয়ে কেউ লিখেছে, আমার শরীরটা ফেরত দাও। অর্ণবের হাত থেকে টর্চ পড়ে গেল। অন্ধকারের ভেতর চারপাশে যেন অনেকগুলো মানুষের ফিসফিসানি শুরু হলো। আমাকে চিনতে পারছো?
আমার নামটা বলো, আমাকে বাড়ি নিয়ে চলো। অর্ণব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। সে প্রাণপণে ধাক্কা দিতে লাগলো। ঠিক তখনই তার পেছনে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ, আর খুব ধীরে একটি কণ্ঠস্বর বলল, আজ থেকে তুমিও আমাদের একজন। অর্ণব মরিয়া হয়ে দরজা ধাক্কা মারছিল, বাঁচাও, কেউ আছেন? ঠিক তখনই বাইরে থেকে বৃদ্ধ নিরাপত্তারক্ষীর গলা শোনা গেল, অর্ণব পিছিয়ে যা, থাম। একটা প্রচণ্ড ধাক্কায় দরজাটা খুলে গেল। অর্ণব প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলো। বেরিয়েই হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, ভেতরে ভেতরে কেউ ছিল। বৃদ্ধ একবারও মর্গের দিকে তাকালো না, শুধু অর্ণবের হাত ধরে দ্রুত হাসপাতালের মূল ভবনের দিকে নিয়ে গেল। ভোর 5টার দিকে হাসপাতাল ক্যান্টিনে বসে দুজন চা খাচ্ছিল। অর্ণবের হাত তখনও কাঁপছে। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তুই যা দেখছিস সেটা নতুন করে নয়। অর্ণব অবাক হয়ে তাকালো। মানে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, এই মর্গের ইতিহাস আজ থেকে 40 বছরের বেশি পুরনো। 1982 সালের সেই রাত, তখন এই হাসপাতালের প্রধান ফরেনসিক ডাক্তার ছিল ডক্টর অমিতাভ সেন। অসাধারণ দক্ষ মানুষ, কিন্তু তার একটি বদনাম ছিল, তিনি নাকি টাকার বিনিময়ে পোস্টমর্টম রিপোর্ট বদলে দিতেন। খুনকে আত্মহত্যা, আত্মহত্যাকে দুর্ঘটনা, সবই সম্ভব ছিল। এক রাতে এক তরুণীর লাশ আনা হয়, নাম মেঘলা। পুলিশের দাবি সে আত্মহত্যা করেছে, কিন্তু পোস্টমর্টমে স্পষ্ট বোঝা যাচ্ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। সেই রাতে কিছু প্রভাবশালী লোক হাসপাতালে আসে, মোটা অঙ্কের টাকা দেয়, আর ডাক্তার সেন রিপোর্ট বদলে দেন। মেঘলার হত্যাকারীরা মুক্ত পেয়ে যায়। পরদিন সকালে ঘটল অসম্ভব দুর্ঘটনা। ডাক্তার সেনকে পাওয়া গেল ঠিক সেই পোস্টমর্টম টেবিলের ওপর, তার বুকে চিরে খোলা, কিন্তু আশ্চর্যের বিষয়, হাসপাতালে কোথাও কোনো অস্ত্র পাওয়া যায়নি। দরজায় ছিল ভেতর থেকে বন্ধ, কেউ বুঝতে পারেনি কিভাবে কি মারা গেল। সেদিন থেকেই শুরু হয় একের পর এক অস্বাভাবিক দুর্ঘটনা। রাত 3টার পর মর্গে থেকে মহিলার কান্না শোনা যেত, পোস্টমর্টম যন্ত্র নিজে নিজেই নড়ত, কখনো কখনো মৃতদেহের চোখ খুলে যেত। অনেক কর্মচারী চাকুরি ছেড়ে দেন, কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অর্ণব সব শুনে চুপ করে গেল। সে বলল, কিন্তু এসবের প্রমাণ? বৃদ্ধে উঠে দাঁড়ালেন, প্রমাণ দেখতে চাইলে আজ রাতে আমার সঙ্গে চল। দ্বিতীয় রাত 12টা। বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুতের আলো বারবার কাঁপছে। অর্ণব আর বৃদ্ধ হাতে টর্চ নিয়ে মর্গের ভেতরে ঢুকলো। আজ সেখানে মাত্র একটি লাশ, এক বৃদ্ধ ভিখারির মৃতদেহ, ট্যাগ নাম্বার 7। সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত বাড়তে থাকলো। ঘড়িতে 2:57। হঠাৎ পুরো ঘর হিমশীতল হয়ে এলো। অর্ণবের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তারপর টিক 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 দেয়ালে ঝোলালো ঘড়িটা নিজে থেকেই 3টা বাজলো। ঠং করে আওয়াজ হলো। তৃতীয় ঘন্টা বাজতেই সব গোল্ড চেয়ারের দরজা একসঙ্গে খুলে গেল। ধীরে ধীরে কি? অর্ণব আতঙ্কে জমে গেল। এরপর যা হলো, একটার পর একটা ট্রলি নিজে থেকেই বেরিয়ে আসতে লাগলো। কেউ ঠেলছে না, তবু ট্রলিগুলো এগিয়ে আসছে। চাকার ঘর্ষণের শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। বৃদ্ধ নিরাপত্তারক্ষী নিচু গলায় বললেন, চোখ নামিয়ে রাখ, কোনো মৃতদেহের মুখের দিকে তাকাবি না। অর্ণব নিজের সামলানোর চেষ্টা করছিল, কিন্তু কৌতূহল তাকে হারিয়ে দিল। সে আস্তে করে একটি ট্রলির দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। ট্রলিতে শুয়ে আছে সে নিজেই, সাদা কাপড়ে ঢাকা, বুকের ট্যাগ ঝুলছে, তাতে লেখা অর্ণব ঘোষ, মৃত্যুর সময় আজ রাত 3টা। অর্ণব চিৎকার করে পিছিয়ে গেল, না, এটা হতে পারে না। ঠিক তখন ওই ট্রলিতে শুয়ে থাকা তার মৃতদেহ চোখ খুলে তাকালো। ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি, আর ফিসফিস করে বলল, আমি বেরিয়ে এসেছি, এবার তুই আমার জায়গায় শুয়ে পড়। অর্ণব দৌড়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা নেই। সেখানে দরজা ছিল, সেখানে এখন শুধু সিস্টেমের দেয়াল। সে চারদিকে তাকিয়ে দেখল মর্গের পুরো ঘর বদলে গেছে। দেয়ালে তাজা রক্তের দাগ, মেঝেতে শুকিয়ে যাওয়া কালচে রক্ত, আর পোস্টমর্টম টেবিলের ওপর বসে আছে এক তরুণী, তার সারা শরীর রক্তে ভেজা,
লম্বা চুল মুখে ঢেকে রেখেছে। ধীরে ধীরে সে মাথা তুলল, আর অর্ণব দেখল তার গলায় গভীর কাটা দাগ। তরুণী ঠান্ডা গলায় বলল, আমার নাম মেঘলা, আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। তুই কি সত্যিটা সবাইকে জানাবি? অর্ণব কিছু বলার আগেই পুরো মর্গ জুড়ে একসঙ্গে অসংখ্য মৃত মানুষের হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। আর সেই শব্দের মাঝেই মেঘলা ধীরে ধীরে নিজের ডান হাত তুলে অর্ণবের দিকে ইশারা করলো। তার আঙ্গুলের ডগা থেকে রক্ত ঝরছে। সে বলল, পেছনে তাকাস না। অর্ণবের শরীর কেঁপে উঠল, কারণ সে স্পষ্ট অনুভব করলো তার ঠিক পেছনে কেউ একজন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। একটি বরফ ঠান্ডা হাত ধীরে ধীরে তার কাঁধে এসে রাখল। অর্ণবের বুকের ভেতর হৃদস্পন্দন যেন কানে বাজতে লাগলো। সে নিজের চোখ শক্ত করে বন্ধ করলো, পেছনে তাকাবে না এই সিদ্ধান্ত নিল। কিন্তু সেই ঠান্ডা হাতটি ধীরে ধীরে তার কাঁধে থেকে ঘাড়ের দিকে উঠতে লাগলো। তারপর কানের কাছে এসে ফিসফিসানি, অর্ণব, আমাকে দেখতে পাচ্ছ না কেন? কণ্ঠস্বরটি কোনো নারী বা পুরুষের নয়, মনে হচ্ছিল যেন অনেকগুলো মৃত মানুষের কণ্ঠ একসঙ্গে কথা বলছে। ঠিক তখন ওই মেঘলা চিৎকার করে উঠল, দৌড়াও! অর্ণব আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে প্রাণপণে সামনে ছুটতে শুরু করলো, কিন্তু মর্গের ভেতরে করিডর যেন শেষই হচ্ছে না। যত দৌড়ায় সামনে তত নতুন নতুন দরজা, একটার পর একটা। সব দরজার গায়ে লাল রঙে লেখা প্রবেশ নিষেধ। হঠাৎ একটি দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু সেই অন্ধকার থেকেই ভেসে এলো কারো কান্না, একটি ছোট্ট শিশুর কান্না। অর্ণব দ্বিতীয় পড়ে গেল। সে কি ভেতরে যাবে? ঠিক সেই আবার মেঘলার কণ্ঠ ভেসে এলো, ওটা মানুষের কান্না নয়। পরের মুহূর্তেই শিশুর কান্না বদলে অট্টহাসিতে দরজায় সজোরে বন্ধ হয়ে গেল। অর্ণব অবশেষে একটি লোহার সিঁড়ি দেখতে পেল। সে দৌড়ে উপরে উঠতে এলো। এটি ছিল হাসপাতালের পুরনো পোস্টমর্টম রেকর্ড রুম। ঘরটি বহু বছর ধরে বন্ধ, চারদিকে ধুলো জমে আছে, পুরনো ফাইল, ভাঙা আলমারি আর মাকড়সার জাল। হঠাৎ একটি আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি পুরনো ডায়েরি মেঝেতে পড়ে গেল। ডায়েরির মলাটে লেখা, ডাক্তার অমিতাভ সেন। অর্ণব কাপা হাতে ডায়েরিটি খুলল। প্রথম কয়েকটি পৃষ্ঠা সাধারণ নোটে ভরা। তারপর হঠাৎ একটি পাতায় বড় বড় অক্ষরে লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে জেনে রেখো, মেঘলা নির্দোষ ছিল। আমি টাকার লোভে সত্য লুকিয়েছিলাম, আর সেই পাপেই শাস্তি আমি প্রতিদিন পাচ্ছি। পরের পাতায় আরও লেখা, মর্গের নিচে একটি গোপন কক্ষ আছে। সেখানে এমন কিছু লাশ লুকিয়ে রাখা হয়েছে যাদের কোনো সরকারি নথি নেই। যতদিন সেই সত্য প্রকাশ না হবে এই অভিশাপ শেষ হবে না। অর্ণবের শরীর শিউরে উঠল। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। ডায়েরিটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুরো ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। আলমারির আয়নায় অর্ণব নিজের প্রতিধ্বনি দেখতে পেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, আয়নায় সে একা নয়, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে 5 জন মানুষ। সবাই সাদা কাপড়ে মোড়ানো, তাদের মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। অর্ণব ভয়ে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই 5 জনের সংখ্যা বেড়ে হয়েছে 10, তারপর 15, তারপর 20। মুহূর্তের মধ্যে পুরো আয়না মৃতদেহ ভরে গেল। সবাই একসঙ্গে হাত তুলে অর্ণবের দিকে ইশারা করছে। হঠাৎ সব কণ্ঠ একসঙ্গে বলে উঠল, নিচে যাও, সত্যিটা খুঁজে বের করো, নইলে পরের লাশ তুমি। এমন সময় বাইরে হাসপাতালে পুরনো সাইরেন নিজে থেকেই বেজে উঠল। অর্ণব জানালার বাইরে তাকিয়ে যা দেখল তা দেখে তার রক্ত জমে হয়ে গেল। হাসপাতালে একটি পরে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়াচ্ছে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সের চালক নেই। তবুও সবগুলোর ইঞ্জিন চলছে। এক এক করে দরজা খুলছে, আর সেখান থেকে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহগুলো নিজেরাই নেমে হাসপাতাল মর্গের দিকে হাঁটতে শুরু করত। তাদের হাঁটার শব্দ নেই, শুধু কাপড় টেনে চলার খসখস শব্দ। মেঘলার আত্মা আবার অর্ণবের সামনে আবির্ভূত হলো। এবার তার চোখে আর রাগ নেই, বরং গভীর কষ্ট। সে ধীরে ধীরে বলল, ওরা সবাই বিচার চায়, কিন্তু একজন আছে যে মৃত্যু নয়। অর্ণব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কে? মেঘলা ধীরে ধীরে হাসপাতাল বেসমেন্টের দিকে আঙ্গুল তুলল। তারপর ফিসফিস করে বলল,
আসল শয়তান এখনও নিচেই লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে পুরো হাসপাতাল কেঁপে উঠল। মেঝের নিচ থেকে ভেসে এলো ভারী শিকল টানার শব্দ, ঝন ঝন ঝন। আর অর্ণব বুঝতে পারল সে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলছে। তার জন্য কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। রাত তখন ঠিক 3:17। পুরো হাসপাতাল যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। করিডোরের সব আলো একসঙ্গে নিভে গেল, শুধু জরুরি লাল বাতিগুলো জ্বলছে। লাল আলোয় হাসপাতালের দেয়ালগুলো মনে হচ্ছিল রক্তে ভিজে গেছে। অর্ণব ধীরে ধীরে বেসমেন্টের দিকে নামতে লাগলো। প্রতিটি ধাপ নামার সঙ্গে সঙ্গে চারপাশে বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল। মনে হচ্ছিল যেন কেউ তার কানের কাছে দাঁড়িয়ে ফিস ফিস করছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট নয়, শুধু ভাঙা ভাঙা, ফিরে যাও, এখনই সময় আছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই দেখলো একটি বিশাল লোহার দরজা। দরজার ওপর মরিচা ধরা অক্ষরে লেখা, সংরক্ষিত কক্ষ, প্রবেশ নিষেধ। দরজার মাঝখানে একটি ভারী তালা। অর্ণব হাতে নিয়ে বুঝলই কড়াই তালাটি নিজে থেকেই মাটিতে পড়ে গেল। দরজা ধীরে ধীরে খুলতে লাগলো। ভেতর থেকে এক তীব্র পচা গন্ধ বেরিয়ে এলো, এমন গন্ধ যা মানুষের শরীর সহ্য করতে পারে না। টর্চের আলো ফেলতেই দেখা গেল ঘরের চারদিকে পুরনো লোহার আলমারি, মাঝখানে একটি পোস্টম্যাডাম টেবিল, আর টেবিলের ওপর ধুলো জমে থাকা সারি সারি কাচের বোতল। প্রতিটি বোতলের ভেতর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত, কারো চোখ, কারো হাত, কারো হৃৎপিণ্ড। বোতলের গায়ে কোনো নাম নেই, শুধু নম্বর। অর্ণব সামনে এগোতেই হঠাৎ টর্চের আলো পড়ল দেয়ালে। সেখানে শত শত নাম লেখা, সব নামের নিচে একটি করে তারিখ। সবগুলোই মৃত্যু তারিখ, কিন্তু সবচেয়ে নিচের লাইনে নতুন করে লেখা রয়েছে অর্ণব ঘোষ। তারিখ আজকের দিন। অর্ণবের বুক ধক করে উঠল। না, এটা অসম্ভব। সে হাত দিয়ে নামটি মুছতে গেল, কিন্তু নামটি রক্তের মতো আরও গাঢ় হয়ে উঠল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে শিকল নড়ার শব্দ হলো, ঝন ঝন ঝন। অর্ণব টর্চ ঘুরিয়ে আলো ফেলল, আর তার শরীর অবশ হয়ে গেল। একটি বিশাল লোহার খাঁচা। খাঁচার ভেতরে একজন মানুষ বসে আছে। দীর্ঘ সাদা দাড়ি, শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার শরীর, দুই হাত পা মোটা শিকলে বাঁধা। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির চোখ খোলা, আর তিনি জীবিত। অর্ণব কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটি ধীরে ধীরে মাথা তুললেন। তার কণ্ঠ শুকানো কিন্তু স্পষ্ট। আমি এই হাসপাতালের প্রথম মর্গ ইনচার্জ। আমার নাম হরিপদ মুখার্জি। অর্ণব অবাক হয়ে গেল, কিন্তু এটা তো অসম্ভব। এই হাসপাতালের রেকর্ডে লেখা আছে আপনি 50 বছর আগে মারা গেছেন। বৃদ্ধ তিক্ত হয়ে বললেন, আমি মরিনি, আমাকে মরতে দেওয়া হয়নি। হঠাৎ পুরো ঘর থেকে কেঁপে উঠল। খাঁচার শিকলগুলো একসঙ্গে ঝনঝন করে উঠল। বৃদ্ধ আতঙ্কিত হয়ে দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, সে আসছে। আজ এত বছর পর আবার একজন জীবিত মানুষ এখানে এসেছে। সে তাকে ছাড়বে না। ঠিক তখনই করিডোর থেকে ভারী পায়ের শব্দ ভেসে এলো। ধাপ করে প্রতিটি পদক্ষেপ। মেঝে কেঁপে উঠল। অর্ণব টর্চের আলো দরজার দিকে ধরল। অন্ধকার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একজন লম্বা মানুষ। মাথায় পুরনো সার্জনের ক্যাপ, সারা শরীর রক্তমাখা অপারেশন গাউন, হাতে মরিচে ধরা একটি বিশাল পোস্টমর্টেম করাত। কিন্তু তার মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধু কালো অন্ধকার। সে থেমে গেল, ধীরে ধীরে মাথা কাত করল, তারপর করাতটি মেঝেতে টেনে আনতে লাগলো। লোহার করাত মেঝেতে ঘষা খাওয়ার সেই শব্দ। অর্ণবের শরীর কেঁপে উঠল। বৃদ্ধ হরিপদ কাঁদতে কাঁদতে বললেন, এই হলো লাশ কাটার ঘরের জল্লাদ। ও মানুষ নয়, ও তৈরি হয়েছে শত শত নির্যাতিত আত্মার অভিশাপ থেকে। জল্লাদ ধীরে ধীরে অর্ণবের সামনে এসে দাঁড়ালো, তারপর করাতটি তুলে ধরল। ঠিক সেই মুহূর্তে মেঘলার আত্মা ঝড়ের বেগে এসে অর্ণবের সামনে দাঁড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, দৌড়াও, আমি বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবো না। পরের মুহূর্তেই পুরো কক্ষ আলো আর অন্ধকারের এক ভয়ঙ্কর ঘূর্ণিতে ঢেকে গেল। মেঘলা আর সেই জল্লাদের মধ্যে শুরু হলো এক অদৃশ্য শক্তির সংঘর্ষ। চারদিকে কাচের বোতল ভেঙে পড়তে লাগলো, দেয়ালে ফাটল ধরল, মেঝে কাঁপতে লাগলো। অর্ণব বুঝতে পারল
আজ রাতেই হয়তো এই অভিশাপের শুরু হবে, নয়তো সে নিজেই হয়ে যাবে লাস্ট কাটার ঘরের পরবর্তী বন্দী। চারদিকে প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বইছে, কাচের বোতল একের পর এক ভেঙে পড়ছে, সংরক্ষিত অঙ্গ প্রত্যঙ্গ মেঝেতে ছড়িয়ে যাচ্ছে। জল্লাদ তার বিশাল করাত ঘুরিয়ে মেঘলার দিকে আঘাত করলো, কিন্তু করাতটি মেঘলার শরীর ভেদ করে দেয়ালে গিয়ে আঘাত করলো। দেয়ালের একটি অংশ ভেঙে গেল। ভাঙা ইটের নিচে দেখা গেল একটি পুরনো লোহার সিন্দুক। মেঘলা চিৎকার করে বলল, অর্ণব, সিন্দুকটা খোলো। অর্ণব দৌড়ে গেল। সিন্ধুকে মরচে ধরা তালা। সে একটি লোহার রড দিয়ে আঘাত করতে তালাটি ভেঙে গেল। ঢাকনা খুলতে ভেতরে পাওয়া গেল পুরনো পোস্টমর্টম রিপোর্ট, কিছু সাদা কালো ছবি আর একটি ছোট্ট টেপ রেকর্ডার। সবচেয়ে উপরে একটি চিঠি। চিঠিতে প্রথম লাইন পড়তেই অর্ণবের শরীর কেঁপে উঠল। যদি কেউ এই চিঠি পড়ে তাহলে বুঝবে হাসপাতালের আসল হত্যাকারীরা কখনো ধরা পড়েনি। চিঠিটি লিখেছিলেন হরিপদ মুখার্জি। তিনি লিখেছেন, ডক্টর অমিতাভ সেন একা ছিলেন না। হাসপাতালের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং বাইরের অপরাধ চক্র মিলে বহু হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। অনেক অজ্ঞাত পরিচয় মৃতদেহের কোনো নথি রাখা হয়নি। তাদের দেহ গোপনে মর্গের নিচে কবর দেওয়া হয়েছিল। মেঘলাও ছিল সেই ষড়যন্ত্রের শিকার। ঠিক তখন ওই টেপ রেকর্ডারটি নিজে থেকেই চালু হয়ে গেল। ফিসফিস শব্দ, তারপর একটি নারীর আতঙ্কিত কণ্ঠ, আমাকে বাঁচান, আমি আত্মহত্যা করিনি। তারপর চিৎকার, লোহার দরজায় বন্ধ হওয়ার শব্দ, আর শেষ একজন পুরুষের কণ্ঠ, রিপোর্ট লিখে দাও, আত্মহত্যা। রেকর্ডিং হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো ঘরে নেমে এলো অস্বাভাবিক নীরবতা। জল্লাদ হঠাৎ থেমে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে টেপ রেকর্ডারের দিকে তাকালো। তার শরীর কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল বহু বছরের চাপা কোনো স্মৃতি যেন জেগে উঠেছে। মেঘলার ধীরে বলল, ও জন্ম থেকেই দানব ছিল না। অর্ণব অবাক হয়ে তাকালো। মানে? মেঘলা বলল, ও একসময় এই হাসপাতালে একজন সাধারণ কর্মচারী ছিল। যারা সত্য জানত তাদের একজন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার দেহ দিয়েই শুরু হয়েছিল সেই অভিশাপ। জল্লাদ হঠাৎ দুই হাতে নিজের মাথা চেপে ধরল, ভয়ঙ্কর গর্জন করে উঠল, আহ! তার চারপাশে কালো ধোঁয়া ঘুরতে লাগলো। মুখহীন অন্ধকারের ভেতর থেকে যেন অসংখ্য মানুষের কান্না বেরিয়ে আসছে। হরিপদ মুখার্জি কাঁপা গলায় বললেন, ওর ভেতর শত শত আত্মার ক্রোধবন্দি। সত্য প্রকাশ না হলেও ও কখনো মুক্তি পাবে না। হঠাৎ পুরো হাসপাতালের ওপর বজ্রপাত হলো। কক্কর! এমন শব্দ, এক মুহূর্তের জন্য বিদ্যুতের আলো জ্বলে উঠল। সেই আলোয় অর্ণব দেখল জল্লাদের মুখে কয়েক সেকেন্ডের জন্য একজন সাধারণ মানুষের মুখ ফুটে উঠেছে। চোখে জল, ঠোঁট কাঁপছে। সে খুব কষ্ট করে বলল, আমাকে মুক্তি দাও। পরের মুহূর্তে আবার মুখটি অন্ধকারে ঢেকে গেল। ঠিক তখনই মর্গের ওপরের তলা থেকে অসংখ্য মানুষের দৌড়ানোর শব্দ ভেসে এলো। হাসপাতালের জরুরি সাইরেন নিজে থেকেই বাজতে শুরু করলো। বাইরে থাকা বৃদ্ধ নিরাপত্তারক্ষী চিৎকার করে ডাকলেন, অর্ণব, তাড়াতাড়ি উপরে ওঠো, সব লাশ কোল্ড চেয়ার থেকে বেরিয়ে আসছে। অর্ণব সিঁড়ির দিকে ছুটে গেল, কিন্তু ওঠার আগে একবার পেছনে তাকালো। সে দেখল মেঘলা একা দাঁড়িয়ে আছে জল্লাদের সামনে। তার মুখে ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। মেঘলা মৃদু হেসে বলল, আজ না হলে আর কখনোই নয়। ঠিক তখনই জল্লাদ তার করাত উঁচু করে শেষ আঘাত হানার জন্য এগিয়ে এলো। আর পুরো বেসমেন্ট প্রচণ্ড বিস্ফোরিত হতো। শব্দ কেঁপে উঠল, ধুম! অর্ণব সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, কিন্তু সে জানতো নিচে যা হয়েছে সেটাই ঠিক করবে এই অভিশাপের শেষ হবে, নাকি আরো ভয়ঙ্কর কিছু শুরু হবে। রাত তখন ৩:৩৩। হাসপাতালে প্রতিটি জানালা কাঁপছে। করিডোরে রাখা স্ট্রেচারগুলো নিজেরাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে। চারদিকে শুধু একটাই শব্দ, ক্যাচ ক্যাচ, লোহার চাকার ঘর্ষণের শব্দ। অর্ণব দৌড়ে মর্গে পৌঁছাতেই থমকে দাঁড়ালো। যে দৃশ্য সে দেখল তা কোনো মানুষের জীবনে ভুলতে পারবে না। কোল্ড চেম্বারের সব দরজা খোলা,
সেখানে রাখা মৃতদেহগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো মুখে শুকনো রক্ত, কারো হাত নেই, কারো মাথায় ব্যান্ডেজ। তারা কেউ কথা বলছে না, শুধু সবাই একই দিকে তাকিয়ে আছে, বেসমেন্টের সিঁড়ির দিকে। হঠাৎ এক বৃদ্ধ মৃতদেহ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার ঠোঁট নড়ল সত্য। তারপর আরেকজন বলল বিচার। মুহূর্তের মধ্যে শত শত মৃতদেহ একসঙ্গে একই শব্দ উচ্চারণ করতে লাগলো, বিচার চাই। পুরো হাসপাতাল সেই আওয়াজেই কেঁপে উঠল। ঠিক তখনই বেসমেন্ট থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এলো। তুম, মেঝে ফেটে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। অর্ণব নিচে নেমে গেল। গোপন কক্ষটি প্রায় ধ্বংস হয়ে গেছে। দেয়াল ভেঙে পড়ছে, শিকলগুলো ছিঁড়ে মেঝেতে পড়ে আছে। মেঘলা হাঁটু গেড়ে বসে আছে, তার শরীর থেকে আলো বের হচ্ছে, আর তার সামনে মুখিন জল্লাদ মাটিতে পড়ে আছে। করাতটি অনেক দূর থেকে ছিটকে গেছে। জল্লাদ কষ্ট করে হাত বাড়িয়ে অর্ণবের দিকে ইশারা করলো। তার বুকের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগলো। ধীরে ধীরে সেই ধোঁয়া মানুষের মুখের আকার নিতে শুরু করলো। একটি নয়, দুটি নয়, শত শত মুখ। সবাই কাঁদছে, সবাই যেন একসঙ্গে মুক্তি চাইছে। মেঘলা শান্ত কণ্ঠে বলল, এরা কেউ দানব নয়, এরা সবাই অন্যায়ের শিকার। বছরের পর বছর তাদের যন্ত্রণা এই মানুষটার ভেতর জমেছিল। অর্ণব সিন্দুক থেকে পাওয়া নথি, ছবি আর টেপ রেকর্ডারের মেঝেতে রেখে বলল, আজ সব সত্য প্রকাশ পাবে। ঠিক তখন ওই অবিশ্বাস্য ঘটনা ঘটল। জল্লাদের মুখে প্রথমবারের মতো স্পষ্ট একটি মানুষের চেহারা ফুটে উঠল। চোখে অশ্রু। সে মৃদু হাসল, তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তে তার শরীর সাদা আলোর মধ্যে মিলিয়ে গেল। একসঙ্গে পুরো হাসপাতাল কেঁপে উঠল। তারপর সব শান্ত। অস্বাভাবিক ঠান্ডা বাতাস উধাও। ফিসফিসানি নেই, করাতের শব্দ নেই, কান্নাও নেই। মনে হচ্ছিল যেন বহু বছরের ভার এক মুহূর্তে সরে গেছে। ভোরের আলোয় ফুটতে শুরু করলো। পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং ফরেনসিক বিভাগ গোপন কক্ষটি খুলে দিল। সেখানে পাওয়া যায় বহু পুরনো মানবদেহের অংশবিশিষ্ট, হারিয়ে যাওয়া নথি এবং অর্ণবের উদ্ধার করা প্রমাণ। মামলাটি নতুন করে তদন্ত শুরু হয়। বহু পুরনো কয়েকটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সত্য সামনে আসে। কয়েক মাস পরে সেই মর্গের ভবনটি ভেঙে ফেলা হয়। তার জায়গায় নির্মাণ করা হয় একটি স্মৃতিফলক। লেখা থাকে, যারা অন্যায়ের শিকার হয়েও ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা। অর্ণব চাকরি ছেড়ে দেয়, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সে কাউকে সেই রাতের সম্পূর্ণ ঘটনা বলেনি। 1 বছর পর একজন নতুন নিরাপত্তারক্ষী সেই হাসপাতালের পাশ দিয়ে রাতের টহল দিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল ভেঙে ফেলা পুরনো মর্গের জায়গায়। সেখানে কেউ নেই, তবু কুয়াশার ভেতর সে দেখতে পেল একটি সাদা পোশাক পরা তরুণী দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। সে ধীরে ধীরে আকাশের দিকে তাকালো, তারপর কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল। নিরাপত্তারক্ষী মনে মনে বলল, হয়তো অবশেষে সে শান্তি পেয়েছে। ঠিক তখনই তার ওয়াকিটকিতে হঠাৎ কর্কশ শব্দ হলো। তারপর ভেসে এলো এক অচেনা কণ্ঠ, মর্গে নতুন লাশ এসেছে। কিন্তু সেই হাসপাতালের মর্গ তো 1 বছর আগেই ভেঙে ফেলা হয়েছে। নিরাপত্তারক্ষী ভয়ে পিছিয়ে তাকালো। চারদিকে কেউ নেই, শুধু দূরে বাতাসে ভেসে এলো একটি স্ট্রেচারের চাকা, ঘোড়ার তীক্ষ্ণ শব্দ, ক্যাচ ক্যাচ ক্যাচ। তারপর আবার সব নীরব। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।